নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের দেয়াল। আজ 22তম অধ্যায়। এই অধ্যায়ের নাম অবন্তীর মার লেখা চিঠি। শুরু করি। অবন্তীর মার লেখা চিঠি। হ্যালো সুইটি পাই। মা, আমি কি তোমাকে গত মাসে চিঠি দিয়েছি? কেন জানি মনে হচ্ছে ভুলে গেছি। তোমার বাবাকে নিয়ে যে ঝামেলায় পড়েছি তাতে সব কিছু ভুলে পাগল হয়ে যাওয়া সম্ভব। তোমার বাবার শরীর সামান্য সেরেছে, এতেই সে নানান ঝামেলা শুরু করেছে। তার ঝামেলা শুনলে তোমারও পিত্তি জ্বলে যাবে। আমি একজন বয়ফ্রেন্ড নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছি। আমার পরিকল্পনা দুজনে সমুদ্রের পাড়ে কিছু সময় কাটাবো, তারপর ডিনার করব। রনিও রাতে থেকে যাবে। পরদিন ভোরে আমরা যাব মিসিনিতে ভিলেজ ফেয়ারে। তোমার বাবা নানান ঝামেলা শুরু করলো। তার কথা, রনিও রাতে থাকতে পারবে না। ভাবটা এমন যে আমি এখনো তোমার বাবার বিবাহিত স্ত্রী। তোমার বাবার হইচই চিৎকার বাড়তেই থাকলো। এক পর্যায়ে সে একটা ফুলদানি আমার দিকে ছুঁড়ে মারল। অ্যান্টিক চাইনিজ মিং সময়ের ফুলদানি আমি কিনেছিলাম $3000 দিয়ে। চোখের সামনে এই জিনিস ভেঙে চুরমার। আমি তোমার বাবাকে বললাম, গেট লস্ট, আর এক মুহূর্ত তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। তোমার বাবা ব্যাগ হাতে গটগট করে বের হয়ে গেল। বয়ফ্রেন্ডের সঙ্গে সুন্দর সময় কাটানোটা সে নষ্ট করে দিয়ে গেল। যাই হোক, আমার এই বয়ফ্রেন্ড সম্পর্কে তোমাকে বলি। তার একটা কফি শপ আছে। কফি শপের নাম নিন্নি ব্ল্যাক। তার প্রধান শখ হলো ঘোড়ায় চড়া। তার 3টা ঘোড়া আছে। রনিওর পাল্লায় পড়ে আমাকেও ঘোড়ায় চড়া শিখতে হচ্ছে। তার গলায় পুরোপুরি ঝুলে পড়ার কথা এখনো ভাবছি না, তবে আমরা একসঙ্গে বাস করার সিদ্ধান্ত নিয়েছি। সে চাইছে আমি তার সঙ্গে গিয়ে থাকি। 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে সে থাকে। এটাই সমস্যা। বিশাল ভিলায় থেকে আমার অভ্যাস হয়ে গেছে। রনিওর সঙ্গে বাস করলে নিশিরাতে ভিলার বারান্দা থেকে সমুদ্র দেখার আনন্দ থেকে বঞ্চিত হব। সব কিছু তো আর একসঙ্গে হয় না। রনিওর সঙ্গে আমার কিছু মতপার্থক্যও আছে। যেমন, সে সি ফুড পছন্দ করে না। আমি হচ্ছি সি ফুড লাভার। তার লাল রং পছন্দ, আর আমার অপছন্দের রং হচ্ছে লাল। রনিওর অ্যাপার্টমেন্টের পর্দার রং লাল, কার্পেটের রং লাল। আমি তাকে পর্দা ও কার্পেট বদলাতে বলেছি, সে রাজি হচ্ছে না। কি করি বলো তো? একটা বুদ্ধি দাও। তোমার খবর বলো। তোমাকে আমি টিকিট অনেক আগেই পাঠিয়েছি। ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে স্পেন। তুমি জানিয়েছ তোমার পাসপোর্ট নেই বলে আসতে পারছো না। তোমার দেশে পাসপোর্ট পাওয়াটা কি অতি জটিল বিষয়? প্রয়োজনে পাসপোর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্রাইব দাও। পৃথিবীর সব দেশে সব সময় সব পরিস্থিতিতে টাকা কথা বলে। তোমার দেশে তার ব্যতিক্রম হওয়ার কারণ দেখি না। তোমার বয়স হয়েছে। এই বয়সে তোমার বয়ফ্রেন্ড দরকার। অনেকের সঙ্গে মিশে পছন্দের ছেলে খুঁজে বের করো। তোমার এই অনুসন্ধানে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি বড় একটা বাড়িতে একা বাস করছো, আমিও তাই। এই দিক দিয়ে তোমার সঙ্গে আমার মিল আছে। আমাকে চিঠি শেষ করতে হচ্ছে। আমি তোমার বাবার গলা শুনতে পাচ্ছি। কতটা নির্লজ্জ দেখো, আবার ফিরে এসেছে। দেখো তার কি অবস্থা করি। ইতি, তোমার মা। আন্ধা পীরের কাছে লিবিয়া থেকে কর্নেল ফারুকের পত্র। এই পত্র ইংরাজিতে লেখা, এখানে বঙ্গানুবাদ পত্রস্থ করা হলো। পীর সাহেব, আসসালাম আলাইকুম। আমি আপনার এক পরম ভক্ত কর্নেল ফারুক। একটি বিষয়ে আমি আপনার পরামর্শ এবং অনুমতি চাই। আমি দেশে ফিরতে চাই। আমার নেতৃত্বে অভ্যুত্থান সম্পূর্ণ হয় নাই। বাকি কাজ সম্পন্ন করতে হবে। আপনার দোয়া ছাড়া তা কোনো ক্রমেই সম্ভব না। দেশে ফেরার ব্যাপারে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি। তারা বধির ভাব ধারণ করেছে। হ্যাঁ না কিছুই বলছে না। এই বিষয়েও
আমি আপনার দোয়া কামনা করি। আমি আপনার নির্দেশের অপেক্ষায় রইলাম। ইতি আপনার পরম ভক্ত কর্নেল ফারুক। আন্ধাপীরও বাংলাদেশ সরকারের মতো বধির ভাব ধারণ করলেন। হ্যাঁ না কিছুই বললেন না। কর্নেল ফারুক আন্ধা হুজুরের অনুমতি না পেয়েও ঢাকায় আসার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তের পিছনে শেষ রাতে দেখা একটি স্বপ্ন কাজ করছিল। তিনি স্বপ্নে দেখেন একজন বলশালী সৈনিক তাকে কাঁধে নিয়ে ঢাকার রাজপথে ঘুরছে। 3টি ট্যাঙ্ক তাদের পেছন থেকে অনুসরণ করছে। প্রতিটি ট্যাঙ্কের ওপর বেশ কিছু অস্ত্রধারী সৈনিক। তারা ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছে, কর্নেল ফারুক জিন্দাবাদ। স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফারুকের সামনে ঘোড়ার গাড়িতে আন্ধা হাফেজ বসে আছেন। তার হাতে নীল রঙের ঘুঁটির তাসবি। তিনি হাসি মুখে তাসবি টানছেন। তাসবি থেকে আলো বের হচ্ছে। এমন চমৎকার স্বপ্ন দেখে বিদেশের মাটিতে পড়ে থাকা যায় না। কর্নেল ফারুক সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার টিকিট কাটতে মেজর রশিদকে বললেন, যে কোনো দিন টিকিট কাটলে হবে না, টিকিট কাটতে হবে শুক্রবারে। তার জন্ম শুক্রবার। এই বিশেষ দিনে তিনি অনেক শুভকর্ম সম্পাদন করেছেন। কর্নেল ফারুক ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছলেন শুক্রবার ভোরে। তার হাসি মুখ দেখে এয়ারপোর্টের পুলিশ কর্মকর্তারা হকচকিয়ে গেলেন। এই মানুষটিকে কি তারা গ্রেপ্তার করবেন? এমন নির্দেশ তো তাদের কাছে নেই। কর্নেল ফারুকের সহযোগী মেজর রশিদ 3 দিন আগে ঢাকা পৌঁছেছেন। পুলিশের কাছে রিপোর্ট আছে তিনি তার ক্যান্টনমেন্টের বাসাতেই উঠেছেন। জেনারেল শিশুকে নিয়ে তিনি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে সাক্ষাৎও করেছেন। আন্তরিক পরিবেশে জিয়া তাদের সঙ্গে কথা বলেছেন, একসঙ্গে রাতের ডিনার করেছেন। এমন যেখানে পরিস্থিতি সেখানে আগ বাড়িয়ে পুলিশের কিছু করার নেই। তাদের কাজ শুধুই দেখে যাওয়া। শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন। আয়োজন সামান্য, 4টা লাল আটার রুটি, 2 পিস বেগুন ভাজি, একটা ডিম সিদ্ধ। জিয়ার সঙ্গে নাস্তার টেবিলে বসেছেন তার বন্ধু এবং সহযোদ্ধা জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন, এই আপনার নাস্তা? প্রেসিডেন্ট বললেন, হত দরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাস্তা কি যথেষ্ট না? জেনারেল মঞ্জুর প্রসঙ্গ বদলে বললেন, এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে একজন গুরুত্বপূর্ণ মানুষ কফির মগ হাতে ঘুরছেন, সবার সঙ্গে গল্পগুজব করছেন, হাত মেলাচ্ছেন, কোলাকুলি করছেন। এই তথ্য কি আপনার কাছে আছে? জিয়া বললেন, আছে, এর চেয়ে গুরুত্বপূর্ণ তথ্যও আছে। আমি কি জানতে পারি? পারো। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কর্নেল ফারুক উঠবে ক্যান্টনমেন্টে রশিদের বাসায়। সেখান থেকে সে যাবে 1st বেঙ্গল ক্যাভালরিতে। বলেন কি, এই অবস্থায় আপনি নির্বিকারে নাস্তা করছেন? জিয়া শান্ত গলায় বললেন, তুমি হলে কি করতে? নাস্তা খাওয়া বন্ধ করে 1st বেঙ্গল ক্যাভালরিতে ছুটে যেতে? মঞ্জুর চুপ করে রইলেন। জিয়া বললেন, হিটলারের ডেজার্ট ফক্স জেনারেল রোমেলের একটি কথা আমার খুব পছন্দ। জেনারেল রোমেল বলতেন, সবাই চোখ কান খোলা রাখে, আমি নাকও খোলা রাখি, গন্ধ শোঁকি, বিপদের গন্ধ শোঁকা যায়। আপনি তাহলে নাক খোলা রেখেছেন? ইয়েস, মাই নোজেস আর ওপেন। কর্নেল ফারুক পূর্ণ সামরিক পোশাকে 1st বেঙ্গল ক্যাভালরিতে উপস্থিত হয়েছেন। তারিখ 24শে সেপ্টেম্বর। তাকে দেখে অফিসার এবং সৈনিকেরা উল্লাসে ফেটে পড়েছে। কর্নেল ফারুক স্বপ্নে যেমন দেখেছেন তেমন ঘটনাও ঘটল। কিছু সৈনিক তাকে কাঁধে নিয়ে চিৎকার করতে লাগলো, কর্নেল ফারুক জিন্দাবাদ। একটি ট্যাঙ্ক থেকে শূন্যে 3 বার উল্লাসের গোলাবর্ষণও করা হয়। পূর্ণ রাজকীয় সংবর্ধনা। কর্নেল ফারুকের নিজস্ব সৈনিক বেঙ্গল ল্যান্সার বগুড়ায়। তাদের কাছে ফারুকের আগমন সংবাদ পৌঁছে গেছে। তারা ভয়াবহ হইচই শুরু করেছে। তাদের দাবি, কর্নেল ফারুক আমাদের প্রধান, তাকে আমাদের মধ্যে চাই, তাকে ছাড়া আমাদের চলবে না। কর্নেল ফারুক বগুড়া ক্যান্টনমেন্টে তার নিজের ইউনিট বেঙ্গল ল্যান্সারের কাছে উপস্থিত হলেন
25 সেপ্টেম্বর বেঙ্গল ল্যান্সারের অফিসার ও জওয়ানদের আনন্দ এভারেস্টের চূড়া স্পর্শ করল। সেই দিনই মেজর ডালিম ব্যাংকক থেকে ঢাকায় উপস্থিত। দ্বিতীয় অভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত। কর্নেল ফারুক তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে ঢাকার দিকে রওনা হলেই হয়। জিয়া প্রেসিডেন্ট ভবনে কর্নেল ফারুকের বাবাকে ডেকে এনেছেন। যথারীতি জিয়ার চোখ সন্ধ্যার পরও কালো চশমায় ঢাকা। তার চোখের ভাষা পড়ার কোনো উপায়ই নেই। প্রেসিডেন্ট জিয়া কর্নেল ফারুকের বাবার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, আপনার ছেলের ওপর আমি যথেষ্টই বিরক্ত হয়েছি। তাকে অনেকখানি প্রশ্রয় দেওয়া হয়েছে, আর দেওয়া হবে না। আমি তার পরিকল্পনার কথা জানি। সে ট্যাঙ্ক বহন নিয়ে ঢাকার দিকে রওনা হবে। আমি আরিচা ফেরিঘাটে একটি ইনফেন্ট্রি রেজিমেন্ট পাঠিয়ে দিয়েছি। তারা ট্যাঙ্ক রেজিমেন্ট প্রতিহত করবে। বিমান বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশ পাওয়া মাত্র তারা বোমা বর্ষণ করবে। বেঙ্গল ল্যান্সার পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও আমার কিছু যায় আসে না। আপনি কি আমার কথা মন দিয়ে শুনছেন? আমি আপনার কথা মন দিয়ে শুনে কিছু হবে না। আমার ছেলেকে মন দিয়ে শুনতে হবে। আপনি তাকে শোনাবেন? আমি শোনাবো। হ্যাঁ, একটি আর্মি হেলিকপ্টার আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাবে। কখন? এখন, এই মুহূর্তে। আপনি আপনার ছেলেকে এই হেলিকপ্টারেই ফেরত আনবেন। আমার ছেলেকে কি গ্রেপ্তার করা হবে? না, বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনি কথা দিচ্ছেন? প্রেসিডেন্ট জিয়া বললেন, আমি কখনোই কথা দেই না, কিন্তু আপনাকে কথা দিচ্ছি। কর্নেল ফারুকের বৃদ্ধ পিতা ছেলেকে নিয়ে সেই হেলিকপ্টারে করেই ফিরলেন। কঠিন পাহারায় কর্নেল ফারুক, মেজর রশিদ এবং মেজর ডালিমকে ব্যাংককগামী এক প্লেনে তুলে দেওয়া হলো। কাকতালীয়ভাবে দিনটি ছিল শুক্রবার। প্রেসিডেন্ট ভবনে জিয়াউর রহমান রাতের ডিনার সারছেন। ছোট্ট টিফিন ক্যারিয়ারে ডিনার ক্যান্টনমেন্টে তার বাসা থেকে এসেছে। মেনু দেওয়া হলো পটল ভাজি, মলা মাছের ঝোল, ডিমের ঝোল, ডাল। জিয়া বিড়বিড় করে বললেন, আমি সবসময় বলি ডিনার বা লাঞ্চে যেন আমাকে 3 আইটেমের বেশি না দেওয়া হয়। এরা সবসময় আমার আদেশ ভঙ্গ করে। ডোন্ট লাইক দ্যাট। জিয়ার সামনে জেনারেল মঞ্জুর বসে আছেন। তার গায়ে জেনারেলের পূর্ণ পোশাক, তার মুখ মলিন। জিয়া বললেন, তুমি কি কিছু বলতে এসেছো, নাকি আমি কিভাবে ডিনার করি তা দেখতে এসেছো? আমি কিছু বলতে এসেছি। বলে ফেলো। পেটে কথা জমা করে রাখলে আলসার হয়। আমি চাই না আমার অফিসাররা আলসারের রোগী হোক। জেনারেল মঞ্জুর বললেন, কর্নেল ফারুককে সমর্থন জানিয়ে যেসব অফিসার ও সৈনিক আনন্দ করেছে তাদের সবাইকে আপনি গ্রেপ্তার করেছেন। সামরিক আদালতে বিচারও শুরু হয়েছে। সেটাই কি স্বাভাবিক না? না। না কেন? যার কারণে আজকের এই সামরিক আদালত, সেই কর্নেল ফারুককে কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন, তার বিচার করেননি। জিয়া শান্ত গলায় বললেন, আমার সঙ্গে তর্ক করবে না। আমি তার্কিক পছন্দ করি না। অকর্মারাই তর্ক পছন্দ করে। একটা কথা শুধু খেয়াল রাখবে, বাংলাদেশ শক্তের ভক্ত। শক্ত জিয়াউর রহমান তার শক্তি দেখাতে শুরু করলেন। মাত্র 2 মাসে জিয়াউর রহমানের নির্দেশে ঘটিত সামরিক আদালতে সরকারি নথিপত্রের হিসাবে 1977 সনের 9 অক্টোবর পর্যন্ত 1143 জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। বাংলাদেশের কারাগারের বাতাস তরুণ সব সৈনিক ও অফিসারের দীর্ঘশ্বাস এবং হতাশ ক্রন্দনে বিষাক্ত হয়েছিল। আহারে! 22তম অধ্যায় শেষ হলো। শুরু করছি 23তম অধ্যায়। এই অধ্যায়ের নাম জিয়াউর রহমানের 5 বছর। শুরু করি। যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। খনা। জিয়াউর রহমানের 5 বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তার হিসাব কেউ রাখেনি। তবে এই 5 বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতি বর্ষণের বন্যা না, খরা না,
জলোচ্ছ্বাস না। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো, দ্রব্যমূল্য লাগাম ছাড়া হলো না, বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ ধরা পড়তে লাগলো। বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সৎ, নিজের জন্যে কিংবা নিজের আত্মীয় স্বজনের জন্যে টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্যে চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। বাংলাদেশ সরকার জিয়া পরিবারের সাহায্যে তখন এগিয়ে এলো। বাংলাদেশ সরকার যা করলো তা হলো জরুরি ভিত্তিতে 10 লক্ষ টাকা নগদ মঞ্জুরি, 1 টাকা দামে ঢাকায় অভিজাত এলাকায় বিশাল বাড়ি বিক্রি, 25 বৎসর বয়স না হওয়া পর্যন্ত জিয়াউর রহমানের 2 পুত্র তারেক এবং কোকর দেশের ভেতর কিংবা দেশের বাইরের পড়াশোনার সমস্ত খরচ সরকারের। এই সময় 2 ছেলে মাথাপিছু 1500 করে টাকা ভাতাও পেতে থাকবে। সরকার বেগম খালেদা জিয়া এবং তার 2 পুত্রের দেশের ভেতর ও বাইরের সমস্ত খরচ বহন করবে। সরকার এই পরিবারের জন্য একটি গাড়ি দেবেন, গাড়ির ড্রাইভার ও পেট্রোল খরচ সরকার বহন করবেন। এই পরিবারকে একটি টেলিফোন বরাদ্দ করা হবে, টেলিফোনের খরচ সরকার বহন করবে। খালেদা জিয়ার বাড়িতে গ্যাস, বিদ্যুৎ ও পানির খরচ সরকার বহন করবে, বাড়ি পাহারার ব্যবস্থাও সরকার করবে। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবং 5 জন গৃহভৃত্যের খরচ সরকার বহন করবে। এগুলি হলো জিয়াউর রহমানের মৃত্যুর পরের ব্যবস্থা। তার আগে ফিরে যাই। অর্থনৈতিকভাবে অতি সৎ একজন মানুষের দেখা পেয়ে বাংলাদেশের মানুষ আনন্দিত হলো। মূল কারণ, রাষ্ট্রপ্রধান হিসেবে এই ধরনের মানুষ তারা আগে দেখেনি। বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা জিয়াকে বিশেষ করে তার খাল কাটা প্রকল্পকে সমর্থন জানালেন। কবি শামসুর রহমানকে এক খাল কাটা উৎসবে লাল টাই পরে ঘুরে বেড়াতে দেখা গেল। প্রচার মাধ্যমগুলি জিয়াউর রহমানের সততার গল্প প্রচার করতে শুরু করলো। যেমন, এই মানুষটির 2টি মাত্র শার্ট, উনি যখন বিদেশে যান তখন আলাদা বিমানে যান না, সাধারণ যাত্রীবাহী বিমানে যান, বিমানের খাবার খান না, টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে যান। জিয়াউর রহমান বিদেশে বেশ কিছু ভালো বন্ধু পেলেন, যেমন সৌদি আরবের বাদশার নিমন্ত্রণে জিয়া সৌদি আরব গেলেন। সঙ্গে করে বাদশার জন্য উপহার হিসেবে 500 নিম গাছের চারা নিয়ে গেলেন। ব্যতিক্রমী এই উপহার দেখে বাদশাহ অবাক এবং আনন্দিত হলেন। বিশেষ তত্ত্বাবধানে 500 চারা লাগানো হলো। সৌদি আরবের জন্য গাছগুলি আশীর্বাদের মতো হলো। ধূসর মরুভূমিতে নিয়ে এলো সবুজের মায়া। সৌদি আরবে নিম গাছের নাম জিয়া গাছ। বেলজিয়ামের রাজা ও রানীর সঙ্গে জিয়াউর রহমানের বিশেষ ঘনিষ্ঠতা হলো। তিনি তাদের জন্য বাংলাদেশের 2টি হস্তি শাবক উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন। এই 2 হস্তি শাবকের স্থান হল রানীর ব্যক্তিগত চিড়িয়াখানায়। জিয়ার আমন্ত্রণে রাজা রানী বাংলাদেশ সফরে এলেন। জিয়াউর রহমান অতি ভাগ্যবান মানুষদের একজন। মাত্র 43 বছর বয়সে তিনি বাংলাদেশের 7ম প্রেসিডেন্ট। 1977 সালের 21শে এপ্রিল প্রেসিডেন্ট বিচারপতি সায়েম এক ঘোষণায় জানান, আমি সাদাত মোহাম্মদ সায়েম শারীরিক অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছি। সুতরাং আমি মেজর জেনারেল জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছি এবং তার কাছে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করছি। শারীরিক অসুস্থতায় কাতর হয়ে প্রেসিডেন্ট সায়েম জিয়াকে প্রেসিডেন্ট বানাননি। জিয়া এই ঘোষণা দিতে তাকে বাধ্য করেছিলেন। রাষ্ট্রের সব ক্ষমতা হাতে নিয়ে জিয়াউর রহমান স্বৈর শাসক হয়ে গেলেও বাংলাদেশের অনেক মানুষ ব্যাপারটা বুঝতে পারল না। তারা ভাবল, কি শক্তিমান প্রেসিডেন্ট, এমন মানুষই আমাদের প্রয়োজন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কঠিন যুদ্ধাপরাধীদের গোলাম আজম পাকিস্তান থেকে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন। সামরিক শৃঙ্খলার অজুহাতে সেপাই ও অফিসারদের গোপন সামরিক আদালতে বিচার হতেই থাকলো। এদের দীর্ঘ নিঃশ্বাস জমা হলো
চট্টগ্রামের সার্কিট হাউসে। তারিখ 30শে মে রাত 11টা। জিয়া প্রাণ হারান তার একসময়ের সাথী জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে। জেনারেল মঞ্জুরের পরিচয় দেওয়া যেতে পারে, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী অফিসারদের একজন। মাত্র 20 বছর বয়সে কমিশন লাভ করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শিয়ালকোটে বন্দী ছিলেন, সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। শিয়ালকোট থেকে তার সঙ্গে আরও একজন পালিয়েছিলেন, তার নাম কর্নেল তাহের। এই দুজনই মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্যে বীর উত্তম খেতাবধারী। বলা হয়ে থাকে জেনারেল মঞ্জুর তার রূপবতী স্ত্রী দ্বারা পরিচালিত ছিলেন। এই স্ত্রী মঞ্জুরের শেষ দিন পর্যন্ত তার সঙ্গী ছিলেন। সেনা অভ্যুত্থান ঘটানো এবং জিয়া হত্যার পেছনে প্রলয়ঙ্করী স্ত্রী বুদ্ধি কাজ করে থাকতে পারে। বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল আজ এখানেই শেষ হলো। গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।